সরাসরি ইউনূস এবং মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের উপর নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসনকে, ট্রাম্প প্রশাসনকে। যদি শুরু করেন আলোচনা। অনেক ধন্যবাদ বিপুল, আমাকে হয়তো একটু সময় দিতে হবে প্লিজ। জিনিসটা অনেক বড় তো। জি, আর্টিকেলটা আসলে মাইকেল রুবিন সম্পর্কে আপনার তো নিশ্চয়ই সবার ধারণা আছে যে মাইকেল রুবিন কিন্তু ওয়ান অফ দি যে 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ওয়ান অফ দি ইউএস ইন্ডিপেন্ডেন্ট অবজারভার ছিলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় খোঁজ রাখেন। বাংলাদেশের ব্যাপারে তিনি প্রায়, বাংলাদেশ না, এই সাউথ এশিয়ার ব্যাপারে বিভিন্ন সময় আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উনি একজন ফেলো, এবং সেখানে উনার লেখালেখি করেন। সেই লেখাগুলি আবার বিভিন্ন জায়গায় 45.com তারপরে বিভিন্ন জায়গায় ছাপা হয়, বিভিন্ন জন তার কাছ থেকে লেখাও নেই। তেমনি ফার্স্ট ফোর্সে তিনি এই রিসেন্ট আজকেই যে লেখাটা ফার্স্ট ফোর্সে ছাপা হয়েছে, সেটা আমার মনে হয় সেটাই আপনার তার আগে কিন্তু আমরা এর আগে বোধহয় মার্চের দিকেও একটা আর্টিকেল উনি লিখেছিলেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে। সেই সময় সেটা লেখা হয়েছে, সেটা আমরা আলোচনা করেছিলাম। তো এবারেরটা একেবারে মানে জঙ্গিবাদের উত্থান, এর আগে উনি যে আশঙ্কা করেছিলেন সেটাকে উনি এখন একদম সরাসরি বলছেন যে এইটা এখন একেবারে পরিষ্কার যে বাংলাদেশে জঙ্গিবাদ গ্রাস করছে। তিনি ইউনূসকে সে সময় অনেক দেওয়ার চেষ্টা করেছিলেন, যে ইউনূসের বিভিন্ন ধরেন নোবেল পুরস্কার পাওয়া লোক ওনার কাছে অনেক প্রত্যাশা ছিল, তার অনেক এর আগের আর্টিকেলে উনি অনেক প্রত্যাশা করেছেন। কিন্তু এবার উনি বলছেন উনি জঙ্গিবাদের ইউজফুল গোট, জঙ্গিবাদের জন্য প্রয়োজনীয় ইউজফুল কি বলে এটাকে, গাধা আর কি, ইউজফুল গাধা হিসাবে তাকে, মানে ইউজফুল ইডিয়েট, ইংলিশটা লিখছেন ইউজফুল ইডিয়েট, হ্যাঁ, ইউজফুল গাধা হিসাবে, যে এই গাধার মতো কাজ করতেছে এবং স্বৈরাচারের। এই আর্টিকেলটার যদি পুরোটা অনুবাদ করতে যান তাহলে ইট উইল টেক এ লং টাইম, বাট এখানে যে স্পেসিফিক যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে, যেটা আপনি দর্শকের সাথে শেয়ার করেছে, সেখানে সরাসরি প্রথমবারের মতো ইউনূসকে স্বৈরাচার বলেছেন। মানে একেবারে উনি বলছেন যে সে যদিও গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়ে এসছে, বাট হি ক্রিয়েটেড অটোক্রেসি, এটা উনি বলছেন। এবং তিনি একই সঙ্গে তাকে বলছেন যে কি বলে, তিনি প্রতিশোধ পরায়ণ, তিনি তার সাথে আওয়ামী লীগের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে, আওয়ামী লীগের যে ছিল সেটাকে এখন প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মানে উনি বিরুদ্ধ মতের সবার উপর প্রতিশোধ নিচ্ছেন। তার অন্যতম শাসনের অন্যতম যে কেন স্বৈরাচার বলছেন, সেটার অন্যতম হলো প্রতিশোধ দমন, এবং প্রতিশোধ শুধুমাত্র জেলখানায় ঢুকানো তা না, তারা তিনি অত্যাচার, নিপীড়ন, শারীরিক অত্যাচার, হামলা, হত্যা পর্যন্ত, তার বিরুদ্ধে হত্যা সহ মানে উনি এখন করছেন, যে ইনি বিভিন্ন যেসব হত্যাকাণ্ড করছে তার আমলে যেহেতু করছে, তিনি যেহেতু কগনিজেন্সে নিচ্ছেন না, সুতরাং এই দায়ভার তার। তিনি তাকে দায়ী করছেন উগ্রপন্থীদের মুক্তির ব্যাপারে, বাংলাদেশে উগ্রপন্থীর উত্থান এবং মুক্তির জন্য উনি দায়ী করুন। বলছেন যে তার আমলেই তিনি সকল উগ্রপন্থীকে কি বলে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষের উপরে নির্যাতন চালাচ্ছে। তিনি তাকে অভিযুক্ত করছেন যে সংখ্যালঘু নির্যাতনের কথা উনি আগে বলেছেন, যেটা ইউনূস বারবার অস্বীকার করতে চেষ্টা করেছে যে এটা সংখ্যালঘু নির্যাতনের, বিরোধী মত, তাদের নিজেদের মত, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে এগুলো হচ্ছে, এটাকে তিনি বানোয়াট বলেছেন। এবং বলছেন যে ইউনূসের সমর্থকরা, স্পেসিফিক ইউনূসের সমর্থকরা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপরে ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। তারপরে তিনি মানে একেবারে খুব আশ্চর্যজনক একটা ফ্রেজ ইউজ করেছেন, সেটা হলো যে হি ইজ মিসইউজিং হিজ নোবেল পিস প্রাইজ, তার নোবেল পিস প্রাইজকে, পুরস্কারকে তিনি অপব্যবহার করছেন, এবং নোবেল পুরস্কার কিন্তু তার অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছেন, ঘৃণার ঢাল হিসেবে ব্যবহার করছেন, প্রতিশোধের ঢাল হিসেবে, কতগুলি শব্দ, ঘৃণা, প্রতিশোধ, এবং তিনি বাংলাদেশে ঘৃণা এবং প্রতিশোধের রাজনীতি কায়েম করছেন, যেটা আগে ছিল না। যেগুলো আগে ছিল তার মতে ছিল একে অপরকে অপছন্দ করা হলেও রাজনীতিতে যে ফাইট ছিল সেই ফাইটটার মধ্যে এত ঘৃণা এবং প্রতিশোধ পরায়ণতা ছিল, সেটা এখন আসছে।
তা তিনি তিনি এইজন্য তিনি এই ইউনূসের এই ধরনের ইউনূস একজন নোবেল পুরস্কার বিজয়ী থেকে এরকম করে ক্ষমতায় এসে এরকম একজন নিপীড়ক শাসকে পরিণত হওয়ার জন্য তিনি কিন্তু যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইউনূসকে এই ধরনের ইউনূস যে আজকে যে পর্যায়ে এসছে, বাইডেন প্রশাসনের অকুণ্ঠ সমর্থন বা বাইডেন প্রশাসন তাকে একেবারে তার সবকিছুতে তাকে ছাড় দিয়েছিল, এই জন্য করছে। এই জন্য তিনি ট্রাম্প প্রশাসনকে বলছেন এর উপরে ডাবল ডাউন করো, মানে এর উপরে হস্তক্ষেপটা ডাবল ডাউন করো, মানে বাইডেন যেভাবে তাকে ছেড়ে দিয়েছিল, হ্যাঁ, সেই হিসাবে তাকে যেন ছেড়ে না দেওয়া হয়। এই আর্টিকেলের মধ্যে আরো কতগুলো জিনিস আছে, সেটা হলো এই যে 2024 ছাত্র আন্দোলনের সময় আমরা যে ডিপ স্টেটের কথা বলি, সেখানে কিন্তু মাইকেল রুম যেহেতু আমেরিকা নিয়ে তিনি দায়ী করছেন, তিনিও কিন্তু এখানে শেষ পর্যন্ত টাকা পয়সার ইনভলভমেন্টের কথা উনিও বলছেন। তবে উনি আমেরিকান ডিপ স্টেটের টাকার পরিবর্তে উনি বলছেন এখানে আইএসআই এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, কাতার এবং টার্কি এই ইনভেস্টমেন্টটা করেছে বাংলাদেশে এই পট পরিবর্তনের জন্য, এবং বাইডেন প্রশাসন এটা না বুঝে তাকে সমর্থন করেছে, এবং সেটাকে বাইডেন প্রশাসনের উনি বলছেন যে ফেইল্ড পলিসি, এটা একটা ফেল, এবং যে বাইডেন প্রশাসন যে এটাকে একটা ডেমোক্রেটিক চেঞ্জ বা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবর্তন বলে যে আখ্যায়িত করছিল, এই কথাটাই কিন্তু টোটালি রং, এটা পুরো ভুল করেছে বাইডেন প্রশাসন। সুতরাং এখন এইটার যদি প্রতিকার করতে হয়, ট্রাম্প প্রশাসনকে এর উল্টো এসে ডাবল ডাউন করতে হবে, মানে আরো মানে জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে যাতে এটা, এবং সেটার জন্য উনি এরপর আরো কিছু আছে, সেটার জন্য উনি যেটা বলছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কিন্তু শুধু নিষেধাজ্ঞা বলেন নাই, উনি বলছেন যে ম্যাগনিটস্কি এমবার্গো বলেছেন। ম্যাগনিটস্কি এমবার্গো সম্পর্কে উচ্চারণ করতে খুব কঠিন, এটা একটা রাশিয়ান নাম। তো ইনি সার্গেই, ওনার নাম হলো যার নামে এই আইনটা, মানে যে ব্যক্তিগত যে নিষেধাজ্ঞার কথা উনি বলছেন, এটা হলো আমেরিকাতে একটা ল আছে, এই লটা হলো যেটা 2012 সালে পাশ হয়েছিল, গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2012। এই একটা কেন হয়েছিল? এই একটা হয়েছিল রাশিয়াতে একজন ট্যাক্স অ্যাডভাইজার ছিলেন, তিনি সবসময় মানে বিরুদ্ধ মতের পক্ষে করতেন, অ্যাডভোকেসি করতেন, বিরুদ্ধ মতকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন, এবং তাকে 2008 সালে অ্যারেস্ট করে। তার নাম হলো সার্গেই লিওনিডোভিচ ম্যাগনিটস্কি, ঠিক আছে ওনার নাম। তো সেই নাম অনুসারেই কিন্তু এটা, কারণ তিনি তাকে অ্যারেস্ট করার পরে মাত্র 11 মাসের মাথায় তিনি কাস্টডিতে মারা যান। আমেরিকা এতে ক্ষুব্ধ হয়ে এই লটা 2012 সালে হয়েছে, এবং আমেরিকার বিভিন্ন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এই বা তখন থেকে শুধু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার নাই, এরপরে থেকে কোনো হিউম্যান রাইটস মানে লঙ্ঘন হচ্ছে এমন কোনো জায়গাতে, এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রতিষ্ঠান, সবগুলোর উপরে এই ল দিয়ে তারা কিন্তু নিষেধাজ্ঞা চালায়। এই জন্য উনি কিন্তু বলেন নাই যে মার্কিন ব্যক্তিগত নিষেধাজ্ঞা, উনি বলছেন ম্যাগনিটস্কি এমবার্গো তার উপরে, এটা হলো একটা প্রতীকী, এই ল দিয়ে তার উপরে ইয়ে করে। এবং এই লয়ের আওতায় যেটা আছে, যে লয়ের আওতা আছে যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যে ইউনুসের অ্যাসেট ফ্রিজ করার ক্ষমতা পর্যন্ত এই আইনে দেওয়া আছে। এই আইনে দেওয়া আছে যে ইউএসএ তার এন্ট্রি পর্যন্ত বন্ধ করে দেওয়ার এই আইনের আওতা আছে। যদি এই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়, তাহলে ইউনুসের আমেরিকান যে অ্যাসেটস আছে এটাও কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে, যদি দেয় আর কি, না দিলে তো না। কিন্তু এই আহ্বানটা আসছে, এবং ইউনুসের আমেরিকা যাওয়াও বন্ধ করে দেওয়া, এবং ইউনুসের ইন্টারন্যাশনাল ট্রাভেলের উপরও কিন্তু তারা রেস্ট্রিকশন আরোপ করতে পারবে, এবং ইউনুসের সাথে যারা মানে ভালো সম্পর্ক রাখবার চেষ্টা, ইউনুসকে যারা করবে তাদের উপরেও কিন্তু একই রকম আছে। সো এটা শুধুমাত্র যে ইউনুসের উপরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তা না, ইউনুসের উপরে নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথে কিন্তু ইউনুস সংশ্লিষ্ট সবার উপরে কিন্তু এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে, কারণ ইউনুসের সাথে কেউ সম্পর্ক রাখতে গেলেই আমেরিকা তার উপরে আহ্বান দেবে, শুধুমাত্র ওই ব্যক্তির উপরে না, ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট সবারই, মানে ইউনুসের পরিবার, ইউনুসের আত্মীয় স্বজন, ইউনুসের বন্ধু বান্ধব, ইউনুসের ব্যবসা প্রতিষ্ঠান, ইউনুসের এনজিও, ইউনুস, এই সবকিছুর উপরে কিন্তু ওরা
প্রভাব ফেলতে পারে। সো এরকম একটা কঠিন জিনিস কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে ইউনুসের বিরুদ্ধে মানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এরকম ফেলো এরকম হয়তো তাকে সমালোচনা করছিল একদিন পর্যন্ত, সেটা কিন্তু একটা ইয়ে ছিল, যে একটা লিমিট ছিল। কিন্তু এইটা যখন ম্যাগনিটস্কি ইয়ে করা আপনার এমবার্গো ইম্পোজ করার জন্য আবেদন জানানো হয়, তখন কিন্তু ইট ইজ এ ডেঞ্জার পয়েন্ট। আপনি বলতে পারেন যে বিপদসীমা অতিক্রম করে না, বলেন না আমাদের বন্যা পানির বিপদসীমা অতিক্রম করে গেলে যখন এইটা ইউনুসের জন্য একটা বিপদসীমা অতিক্রম করা বলতে পারেন। কারণ এই ধরনের কথা আসার আগে অনেক আগে ইউনুস বোঝা উচিত ছিল তার উপরে এরকম জিনিস আসার কথা হচ্ছে, দরকার নাই এই জিনিস এমবার্গো আরোপ হইতে হবে এমন কোনো কথা, কিন্তু আজ হোক কাল হোক এটা আলোচনা হবে যে ইউনুসের উপরে এই ধরনের একটা এমবার্গো আরোপের আহ্বান জানানো হয়েছিল। এখন আপনি আসেন যদি ইউনুসের যে শাসন আমলকে কিভাবে মূল্যায়ন করেছে, হ্যাঁ, সেটা যেটা হচ্ছে ৮-৯ দফায় সে ইউনুসের শাসন আমলকে ইয়ে করছে সংস্কারের নামে, ওই বলছে রিফর্ম না, এটা সংস্কার মানে রিফর্মের নামে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে যে ডেমোক্রেটিক নর্মস প্র্যাকটিস ছিল সেই ডেমোক্রেটিক নর্মস চেঞ্জ করে দেওয়া, সংবিধান সংশোধন করে ফেলা, সংবিধান বাতিল করে দেওয়া, যে ইয়ে করা হচ্ছে এটা তিনি প্রতিশোধ হিসাবে দেখছেন। তিনি বলছেন ইউনুস এই কাজটা সংস্কারের নামে এই কাজটা করতে যাচ্ছে। তারপর সে হচ্ছে যে তিনি কারো কথা কোনো কথাই শুনছেন না, তিনি তার নিজে যেটা মনে হয় এবং স্টুডেন্টরা যেটা মনে করে সেটাই উনি কায়েম করার চেষ্টা করছেন। এটা স্বৈর শাসনের একটা প্রতিচ্ছবি। তিনি ভিন্ন মতকে কারারুদ্ধ করছেন, যেই তার সম্পর্কে ভিন্ন মতে রিসেন্ট পাস্টের সকল ঘটনার কথা উল্লেখ করে যেই তার সম্পর্কে কথা বলছে তাকে সে অ্যারেস্ট করছে, তারই সেই বিনা বিচারে জেলের মধ্যে রেখে দিয়েছে। তারপর সে সকল কারাগার থেকে সকল উগ্রপন্থীদেরকে জামাতের সাথে এবং জামাত সংশ্লিষ্টতার জন্য সে বারবার তাকে অভিযুক্ত করে সে বলছে যে জামাতের কৃপা পাওয়ার জন্য সে সকল উগ্রপন্থীকে মুক্তি করছে। এই জন্যই তাকে বলেছে যে সে জামাতের ইউজফুল ইডিয়েট, মানে খুবই কার্যকরী একটা গাধা, মানে জামাত যা বলে সে তাই করে। হ্যাঁ, কার্যকরী গাধা, মানে গাধা। আপনি তো গাধা সম্পর্কে তো গল্পগুলো সবে আছে যে গাধা কিন্তু খুব কাজ করে, সারাদিন রাত কাজ করতে থাকে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে নিজের পরিশ্রম ছাড়া কিছু না। দেখো সেই হিসাবে ইউনুসকে ওরকম একটা গাধাতে উনি গাধা হিসাবে বা গর্ধব হিসাবে উনি করছেন। তো ওনার আরো কতগুলি যে আছে অবজারভেশন আছে, সেগুলো যদি আমি বলতে যাই সেটা আরো বেশ কিছু অবজারভেশন আছে। যেমন ধরেন আচ্ছা, উনি শুধু ট্রাম্প প্রশাসনকে যে এই যে ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় তার বিরুদ্ধে ইয়ে দিয়েছেন তা না, তিনি যেটা বলছেন যে আমেরিকার উচিত এই মুহূর্তে, উনি ট্রাম্প প্রশাসনকে বলছেন যে বাংলাদেশের ইয়াকে কিনা বলে যে এই অভ্যুত্থানকে এটাকে ঠিক অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি না দিয়ে এটাকে একটা স্লোয়ার টাইপ অফ একটা অভ্যুত্থান, যেটা আসলে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের একটা ইয়ে হিসাবে চেঞ্জ হিসাবে দেখা উচিত। যেমন ধরেন তাছাড়া ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে পরিবর্তন হওয়া উচিত। তিনি যেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার আমেরিকার সর্বোচ্চ নজর দেওয়া উচিত। তার মতে যে বাংলাদেশের যে ধর্মীয় স্বাধীনতার যে পর্যবেক্ষণ তালিকা একটা আছে আমেরিকার, যে তারা সবসময় কোথায় কোথায় ধর্মীয় স্বাধীনতা ঠিক মতো পালিত হচ্ছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করে, সেই পর্যবেক্ষণ তালিকা বাংলাদেশের নামটা অন্তর্ভুক্ত করার জন্য, যেটার ঢোকা মানে হলো বাংলাদেশের উপরে এক ধরনের নজরদারি চালানো। এবং উনি জামাতকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সে আবেদন করেছে এবং জামাতের সকল কর্মকাণ্ডকে টেররিজমের কর্মকাণ্ড হিসেবে ইয়ে করার জন্য। তার মতে এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, সো এটাকে আমেরিকা উচিত। এবং সবচেয়ে বড় যেটা আপনার দর্শকদের জন্য সবচেয়ে, সে প্রথমবারের মতো এই প্রথম কোনো বিশ্বের কারো কাছ থেকে শুনতে পেলাম যে শেখ হাসিনা সমালোচনা করে, কিন্তু এই প্রথম তিনি ট্রাম্প প্রশাসনকে ইয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত, নেক্সট সুষ্ঠু নির্বাচন না হওয়া শেখ হাসিনাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি ওনার যদি আমার কাছে পুরো মানে খুঁজতে অনেক সময় লাগে, তো যে কারণে, বাট এটা আপনার সিনপসিস যে উনি কিন্তু শেখ হাসিনাকে মনে করেন যে নেক্সট ইলেকশনের আগে শেখ হাসিনা হলো বৈধ নেতা, ইউনুস নয়।
তো এই হলো। এরপর আমি এই জিনিসগুলো আস্তে আস্তে বের করে আপনিও কথা বলেন, তাহলে জি জি আমি একটু কমেন্টে দেখি, কথা বলি। আমি যেটা পড়ছিলাম, আপনি যা বললেন এগুলো আমি পড়ছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল এটা আলোচনার বিষয়। এই যে সঙ্গে সঙ্গে আমি আপনাকে, যদি আপনি আগে দেখছেন, আমি আবার নক দিলাম আপনাকে যে এটা একটু আলোচনা করতে পারি। মাইকেল রুবিন তো বাংলাদেশ সম্পর্কে এর আগে তার নিজের বিশ্লেষণ, তিনি মূলত সাউথ এশিয়া বা এই অঞ্চলের রাজনীতি নিয়ে লেখালেখি করেন এবং এর আগে যে 2-3টি আর্টিকেল লিখছিলেন সব জায়গায় কিন্তু তিনি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, যেটা জাপানের একটা কাগজও শুরুর দিকেই তারা লিখছিল বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের কথা, এবং 1 বছর পরে এসে তারা আবার সেটি রিকল করলো এবং স্মরণ করিয়ে দিল যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান সত্যি সত্যি ইউনূসের হাত দিয়ে ঘটছে বা ঘটে যাচ্ছে। এইরকম মাইকেল রুবিন আজকের লেখায় তিনি যেটা বলছিলেন, আপনি যেটা বলছিলেন সেফুল ভাই, যে শেখ হাসিনাকে বৈধ সরকার প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, এটা তার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট তিনি বলছেন যে বাংলাদেশের জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা, এইটা তিনি বলেছেন যে সন্ত্রাসী সংগঠন হিসেবে। নিশ্চয়ই জানেন আপনি যে ছাত্র শিবির বিশ্বের 3য় সন্ত্রাসী সংগঠন, জামাতের ছাত্র শাখা, এটাও মার্কিন প্রশাসন থেকে স্বীকৃত। ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই তারা এরকম স্বীকৃত। জামাতকে এবার তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার জন্য বলছেন। বিপুল ভাই কমেন্টগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি এক্স্যাক্টলি আপনাকে সেন্টেন্সটা বলে শোনাই, যেটা আমি দেখছি। The United States should put Bangladesh on its religious freedom watch list and designate Bangladesh Jamaat Islami as a terrorist group. The United States should further revert recognition of Bangladesh's true leadership to Sheikh Hasina until forthcoming election. True leadership. The United States quote, the United States should further revert recognition, মানে এখন যে রিকগনিশন বাইডেন দিয়ে রাখছে এটা রিভার্ট করো, উল্টে দাও, উল্টে দিয়ে রিকগনিশন অফ বাংলাদেশের ট্রু লিডারশিপ, বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব টু শেখ হাসিনা আনটিল ফোর্থকামিং ইলেকশনস ইন হুইচ আওয়ামী লীগ শুড হ্যাভ ইকুয়াল অ্যান্ড লিগাল স্ট্যাটাস, যেখানে আওয়ামী লীগ একই রকম একই সমান সুযোগের সঙ্গে নির্বাচন করতে পারে। তো শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী হিসেবে তার মর্যাদা স্বীকৃতি পুনরায়, এখন যে স্বীকৃতি এটাকে উল্টিয়ে শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেক্সটে ইলেকশন করার সুযোগ দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। আরেকটা জিনিস বলছেন, টু ডু এনিথিং আদার উড বি টু স্যাক্রিফাইস রিলিজিয়াস লিবার্টি অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড সো দ্য সিটস অফ রিজনাল ইনস্টেবিলিটি ফর ডিকেডস টু কাম। এর বাইরে যদি কিছু করেন তাহলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশের তৈরি হবে এবং যেটা ডিকেডস টু কাম, দশকের পর দশক ধরে যেটা সাফার করতে হবে। তিনি যেটা বলছেন যে ইউনাইটেড স্টেট মার্কো রুবিওকে বলছেন, ট্রাম্প এবং মার্কো যে বাইডেন এবং তার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনিও ব্লিংকেনের যে ফেইল্ড পলিসিস অ্যাবাউট বাংলাদেশের থিংস, এটা চেঞ্জ করা উচিত এবং এই ব্যাপারে তাদের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে হ্যাঁ মার্কিন প্রশাসনকে অনেক কিছু বুঝছেন আপনি। সবচেয়ে বড় ব্যাপার হলো এত ছোট লেখা, তো আমিও আপনার ছোট এইটুকু বের করতে পেরেছি। তো এখানে সবচেয়ে ব্যাপার হলো যে মাইকেল রুবিনের মতো ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বরা মানে কথা বললে আমেরিকান ইনস্টিটিউশন গুলো শোনে, সেখানে প্রথম আমার ধারণা শেখ হাসিনার এই গত 8-14-15 মাসের মধ্যে শেখ হাসিনার সরকারের প্রতি যে মিনিমাম কারো কোনো সমর্থন আছে, এই প্রথম প্রকাশ পেল। এবং এইটা শেখ হাসিনার জন্য আমার মনে হয়, বা শেখ হাসিনা গভর্নমেন্টের জন্য একটা বিশাল প্রাপ্তির জন্য আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন ফেলো প্রথমবারের মতো এসে বের হয়ে বলছে যে শি ইজ দি লিগাল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং তার গভর্নমেন্ট হলো লিগালি, এবং এটাকে আমেরিকা যে আগে ডিসিশনটা দিয়েছিল যে একটা অভ্যুত্থান বা গণতান্ত্রিক পরিবর্তন না করে বরং সেটাকে রিভার্ট করে এটাকে, এবং অ্যান্টনি ব্লিংকেন এবং বাইডেনের প্রশাসনের এই যে ভুল পলিসি ছিল সেটাকে স্বীকার করে এই নতুন পলিসিটা নেওয়ার জন্য সে আবেদন জানিয়েছে। একেবারে। এবং এই যে উনি আরেকটা কথা বলছেন যে এই ব্যক্তিগত নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলছেন, বিরোধী নেতা সাংবাদিকদের কারাগারে পাঠানোর অভিযোগে ডক্টর ইউনূসের উপর সরাসরি নিষেধাজ্ঞা, ব্যক্তিগত নিষেধাজ্ঞা দেওয়ার জন্য
ব্যক্তিগত নিষেধাজ্ঞা শব্দটা এইভাবে বলে না, এটা আমরা ইন্টারপ্রেট করতেছি। ওনাকে যেটা বলছে, আমি বললাম না যে শব্দটা হলো এরকম যে ম্যাগনেস্টি অ্যাক্টের আওতায় তাকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, এম্বার্গো দেওয়া, যেটা আসলেই একজনের সকল কর্মকাণ্ড, শুধু ব্যক্তিগত নয়। এখানে ব্যক্তিগত বলতে হয় বোঝা যাবে যে শুধু ইউনুসের এই অ্যাক্টের আওতায় যদি ইউনুসকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, ইউনুসের উপর এম্বার্গো আরোপ হয়, তাহলে তার কি কি তার কি কি হবে? তার সকল আমেরিকার ইয়েতে কিনা যে সয়েলের উপরে যত অ্যাসেটস আছে সব ফ্রিজ হবে। আমেরিকার ইন্টারেস্ট যত জায়গায় আছে সেখানে যদি ইউনুসের কোনো ইয়ে থাকে সেটা ফ্রিজ হবে। আমেরিকাতে যেতে পারবে না ইউনুস, এবং আমেরিকান ইন্টারেস্টের কোনো জায়গাতে সে আজ জায়গা পাবে না। এবং নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী হিসাবে যে সব সুযোগ সুবিধা হয়েছে সেগুলো আমেরিকা থেকে আর পাবে না। টোটাল কথা হলো যে আরেকটা হলো শুধু ইউনুসের ব্যাপার না, ইউনুসের ফ্যামিলি, ইউনুসের বন্ধু বান্ধব, এটা তার এফেক্ট হবে। বিকজ তার জিনিসের উপরে যখন এম্বার্গো হবে, তার সাথে সংশ্লিষ্ট সবাই কিন্তু এম্বার্গো না হলেও এফেক্টেড হবে। একজন জানতে চেয়েছেন, এটা আমার প্রশ্ন, কিন্তু আমি আমার প্রশ্নগুলো করে এটা জানবো। তিনি কিন্তু মাইকেল রুবিন কিন্তু খুব টেকনিক্যালি হোক আর যেভাবে হোক, যে তিনি যেহেতু আমেরিকান ইনস্টিটিউটের ফেলো, তিনি কিন্তু ডিপ স্টেটের কথা বলেননি, তুরস্ক, পাকিস্তান, কাতার এদের কথা বলেছেন যে এরা অর্থায়ন করেছে। মানে এরা কিভাবে অর্থায়ন করছে এইটার একটা যদি কোনো বিয়ে থাকতো, যে এরাও কিন্তু ওই ডিপ স্টেটের মাধ্যমে, অনেকেই বলে ডিপ স্টেটের মাধ্যমে পাকিস্তানকে ব্যবহার করেছে ডিপ স্টেট, যেটা করে থাকে। এই ক্ষেত্রে তুরস্কের কথা সবসময় আমরা শুনে আসছি, ওই জুলাই আগস্টের পর থেকে শুধু আমেরিকা না, তুরস্ক আপনার নিশ্চয়ই মনে আছে, রোহিঙ্গারা যখন আসলো তুরস্কে, এরদোয়ানের স্ত্রী চলে আসলেন বাংলাদেশে, একদম সাহায্যের দরিয়া খুলে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই সময় থেকেই বিভিন্ন সময়ে বলা হয় যে তুরস্ক নানাভাবে নানাজনকে ফান্ড করতো, বিভিন্ন ইসলামিক গোষ্ঠীকে ফান্ড করতো। এগুলোর প্রভাব নিশ্চয়ই তিনি রুবেন বোধহয় এইগুলোর কথাই উল্লেখ করেছেন। আচ্ছা, একজন জানতে চেয়েছেন, সাইফুল ভাই আপনার কাছে জানতে চাই, এইটার এই মাইকেল রুবিন যেটা লিখলেন সেটা কতটা আসলে প্রভাব ফেলবে মার্কিন প্রশাসনে, কার্যকরের ক্ষেত্রে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা? Nobody knows সেটা হলো প্রভাব পড়বে কিনা এটা আমি বলতে পারবো না। আদৌ এটা মার্কিন রিভিউ শুনবেন কিনা বা ট্রাম্প শুনবেন, কিন্তু সেটা কথা না। কথা হলো আমেরিকান সয়েল থেকে যে আমেরিকা স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক সহযোগিতা দিয়েছে বা সর্বাত্মক সমর্থন দিয়েছে, সেখানে স্প্লিট হয়েছে, মানুষের মধ্যে মত পার্থক্য হয়ে গেছে। এখন আর এক নাই, যে আপনি যেটা বলে না যে আমরা সবাই এক, এখন ওনারা সবাই আর এক নাই, টোটাল আমেরিকা এখন আর এক নাই, আমেরিকা ডিভাইডেড হচ্ছে। এখন ডিভাইডেডের মধ্যে মাইকেল রুবিন একটা পক্ষ, যে পক্ষটা মনে করে যে ইউনুসরা আসলে বাংলাদেশের জঙ্গিবাদের চাষাবাদ করতেছেন, মানে একেবারে সরাসরি বলছে এটা চাষাবাদ, মানে জঙ্গি। মাইকেল রুবিনের যদি আপনি আগের আর্টিকেলে যান, সেখানে আর্টিকেলেও কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেক ডিটেইল বলছেন। সে সময় আমরা যে বাংলাদেশের গ্রেনাডার রূপ নেয় কিনা, বাংলাদেশের শেষ মতো আমেরিকাকে বাংলাদেশ গ্রেনাডার মতো করে বাংলাদেশের হস্তক্ষেপ করতে হয় কিনা, অনেক কথা উনি বলছেন, যে কিভাবে গ্রেনাডার পরিবর্তন হচ্ছে, কিভাবে ইজিপ্টের পরিবর্তন হয়েছিল, কিভাবে অন্যান্য আরো বিভিন্ন দেশের উদাহরণ। সেই আর্টিকেলটা আমার এক মুহূর্তে আমার সামনে থাকলে আমি আপনি জানাতে পারতেন যে সে ইজিপ্টে যে ইয়াদের কি বলে মুর্শিদের পার্টি যেভাবে জনগণকে ব্যবহার করে, জনগণকে ব্যবহার করে বোকা বানিয়ে তারা যে ক্ষমতায় আসছিল, এবং সবকিছু তারা ইয়ে দিয়ে এক্সট্রিমিজমের দিকে নিয়ে যাচ্ছিল, সেম জামাত একই কাজ করতেছে একদম। উনি সেই আর্টিকেলটাতে প্রমাণ করেছিলেন যে টার্কিশ যে পার্টি মোরসিকে সমর্থন করছে, সেই পার্টি এবং বাংলাদেশে একই রকম কাজ করতেছে। কিন্তু টার্কিতে ইজিপ্টে ইজিপশিয়ান প্রেসিডেন্ট, ইজিপশিয়ান তৎকালীন কমান্ডার ইন চিফ আর্মির যে সিসি এটা বুঝতে পেরেছেন, সিসি তাকে উৎখাত করছিল। এবং তাই কেন তাকে এরকম আরো বেশ কয়েকটা দেশের উদাহরণ উনি দিয়েছিলেন, যেসব দেশে কিন্তু সেনানায়ক বা সমন্বয়করা একটা বুঝতে পেরে শেষ পর্যন্ত তারা স্টেপ নিয়েছে, হয়তো তারা ক্ষমতায় গেছে। উনি ইরানের উল্লেখ করেছেন, অনেক কিছু উল্লেখ করেছেন, যেটা কিভাবে মানুষকে বোকা বানায়, একটা রেভলিউশনকে কিভাবে তারা কুক্ষিগত করে। যে যদিও মাইকেল রুবিন এটা বলতে চাচ্ছেন না এটা বাংলাদেশে এটা অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ বিপ্লব হয়েছে এটা বলতে পারেন, তিনি অভ্যুত্থান বলেন নাই তার লেখায়। আরেকজন একটা প্রশ্ন করেছেন যে কাতারের ইনভলভমেন্টটা কেন, মানে কাতার কেন ইন্টারেস্টেড? আমি ডিটেইল এটা বলতে পারবো না, এটা
একেবারে আমি জানলাম আপনি নিশ্চয়ই, আমরা মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাব, তার আগে আমি একটা প্রশ্ন করি। একটা জিনিস, মাইকেল রুবিনের এই লেখা, এবং যদিও আমি আগের অনুষ্ঠানে আলোচনা করছি, আগেই করে নিচ্ছি আপনার কাছ থেকে, আগের অনুষ্ঠানে এটা আমাদের বিষয় ছিল, যুক্তরাজ্যের 5 জন এমপি এবং একজন রাজনীতিবিদ এবং একজন আইনজীবী, তারা 7 জন একটা লেখা লিখছেন টাইমসে, এবং তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হস্তক্ষেপ কামনা করছেন, পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন। কেন আমি এই প্রশ্ন করলাম যে মাইকেল রুবিনের লেখার সঙ্গে এই লেখা, মাইকেল রুবিন মার্কিন প্রশাসনের এক ধরনের আহ্বান জানাইছেন বা চাপ দিয়েছেন তার লেখার মাধ্যমে, যুক্তরাজ্য সেম একই সময় এই ঘটনাটা ঘটলো, এই জন্য আমি প্রশ্নটা তুললাম। এটার কোনো যোগসূত্র মিলা যায় কিনা? না, আমি কোনো যোগসূত্রের কথা বলতে চাই না, তবে যুক্তরাজ্য থেকে যেটা হয়েছে, হ্যাঁ, সেটা আমার কাছে ডিটেলস নাই। তারপর আমি যুক্তরাজ্য ছিলাম, আমি যতটুকু 5 জন, একজন বোধহয় কনজারভেটিভ এমপি আর বাকি 4 জন হলো লেবার এমপি, প্লাস ব্যারোনেস খুব সম্ভবত, প্লাস একজন আইনজীবী, এরা এই কিনা আবেদনটা জানিয়েছে। তো সেই আবেদনের মধ্যে কিন্তু এখন এখানেও কিন্তু আপনি দেখেন যে 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে ইয়াতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সেটা কিন্তু উইথড্র করা হয়েছিল। সেটা কারণ বাংলাদেশের বিভিন্ন যে রুশনারা আলী থেকে শুরু করে ওরা একটা প্রতিবাদ জানানোতে ওই রিপোর্টটা ওরা আজকে 6-7 মাস পরে কিন্তু আবার সেই একই রকম ঘটনা ঘটলো না, ওই রিপোর্টটাকেই তারা এখন আপহোল্ড করছে এবং তারা বলছে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো কোনোটাই বাংলাদেশের জন্য উপকারী, এবং তারা বলছে এটা গণতান্ত্রিক কিনা যে চিন্তা চেতনার বাইরে, এটার রিলিজিয়াস ফ্রিডমের বাইরে, মাইনরিটির উপর হামলা হচ্ছে। ওরা এই কথাও বলছে যে শ্রাইনের উপরে, যে শ্রাইনের উপরেও হামলা, সবকিছুর উপরে তারা এই জন্য শুধু ব্রিটিশ গভর্নমেন্ট না, তারা একটি হলো ডিফারেন্স। এটা মাইকেল রুবিও কিন্তু একটা ব্যক্তিগত ওপিনিয়ন দিয়েছে না, এরা যেটা করেছে সেটা এর চাইতে অনেক বেশি। মাইকেল রুবিন হয়তো খুবই টাফিয়ে নিয়েছেন যে শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়া হোক, তার তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসাবে, তিনি হয়তো টাফ একটা অবস্থান, কিন্তু মাইকেল রুবিন ফাইনালি একজন মানুষ, একটা ইনস্টিটিউশন ফেলো, বাট দিস ইজ হুইচ পিপল আর রিয়েল পিপল, যারা জনগণের প্রতিনিধিত্ব করে, 5 জন এমপি, তারা এখন এসে বলছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে, বাংলাদেশে যা করছে এটা ঠিক করতেছে না ইউনূস সাহেব, এবং এই জন্য তারা রাজ্যের সরকারের কাছে শুধু আবেদন জানায়, ক্ষান্ত হয়নি, তারা জাতিসংঘের কাছেও কিন্তু আবেদন জানিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র যুক্তরাজ্যের পার্লামেন্টেই যদি এটা সীমাবদ্ধ থাকতো তা না, তারা কিন্তু ইয়াতে আহ্বান জানিয়েছে, এবং আপনি ধরেই নিতে পারেন এটা ইউরোপিয়ান পার্লামেন্টও যাওয়ার সম্ভাবনা আছে, যে এই ধরনের আহ্বান হলে ইউরোপিয়ান পার্লামেন্টেরও কেউ, ইউরোপিয়ান মোর কিন্তু তারা কিন্তু হিউম্যান রাইটস এর প্রশ্ন মোর তো তারাও কিন্তু একটা বলছে। সো ইন ওয়ান সেন্স একদিনের মধ্যে মাত্র উনি আমেরিকা থেকে সফর করে আসার একদিনের মাথায় বাংলাদেশ ওনার জন্য এটা একটা বজ্রপাতের মতো, ইউনূস সাহেবের জন্য এটা বজ্রপাতের জন্য, যে ব্রিটিশ 5 জন এমপি তার বিরুদ্ধে, এর আগে না হলে একটা রিপোর্ট হয়েছিল, যে রিপোর্টটা উনি চাপ দিয়ে রুশনা আলীদেরকে দিয়ে উনি উইথড্র করায় নিয়েছিলেন, কিন্তু আজকে সেটা সেই জায়গায় নাই। এখন 5 জন এমপি, বাইপার্টিজান এমপি, কিন্তু তার বিরুদ্ধে স্টেটমেন্ট করেছে, শুধু করে নাই, যুক্তরাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে, জাতিসংঘের কাছে তারা আহ্বান জানিয়েছে। আজকে জাতিসংঘের খেয়াল করে দেখেন, জাতিসংঘের গুতেরেস তার দোস্ত, কিন্তু আজকে গুতেরেসের কাছেই কিন্তু তার বিরুদ্ধে নালিশ গেল। এটা গুতেরেসের জন্য খুব দুর্ভাগ্যজনক যে তিনি যাকে রিকগনাইজ করেছিলেন। আপনি জানেন আমেরিকার জন্য এটা দুর্ভাগ্যজনক না, যখন মাইকেল রুবিন বলে যে আমেরিকা যেটা রিকগনাইজ করে উইথড্র করো, এটা থুতু উপরের দিকে থুতু ফেলে থুতু খাওয়ার মতো অবস্থা না, একদম সেম। কিন্তু ব্রিটিশদের অবস্থাও তাই, ব্রিটিশরা একটা রিপোর্ট করছিল যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটা চাপ দিয়ে এই দিয়ে সেই দিয়ে লবিং করে এটা উইথড্র করানো হলো। আজকে কি হলো, আজকে 5 জন এমপি কিন্তু প্লাস আরো ব্যারনেস একজন, তারপরে এরা কিন্তু এই ইয়েটা করছে। এখন এটা করাটা শুধুমাত্র যে ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ তা তো না, ওয়ার্ল্ডের জাতিসংঘে দেওয়া মানে হলো এটা কিন্তু আলটিমেটলি এ ডিসকাশন পয়েন্ট অফ মানে ওয়ার্ল্ড লিডার্স।
এবং তারা শুধু এই যে সংখ্যালঘুদের নির্যাতন কিংবা ইয়ে করা হচ্ছে তা না, তারা একদম স্পেসিফিক বলেছেন যে বাংলাদেশের আইন ব্যবস্থা মানে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, কেউ জামিন পাচ্ছেন না, জামিন দিতে অস্বীকৃতি জানা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ধরপাকড় হচ্ছে এবং ব্যাপক ধরপাকড় হচ্ছে, এইসব কথা বলেছেন। যাক, আমরা একটু সামনের দিকে আগাতে চাই। তাহলে জেনেভায় তো মানবাধিকার কাউন্সিলের বৈঠক চলছে, আপনি ফলো করছিলেন, আমরা সেদিন আলোচনা করছিলাম একটু তাৎক্ষণিকভাবে পাওয়ার পরে, আপনি যতটুকু সম্ভব আলোচনা, আপডেট তো অনেক কিছু আছে নিশ্চয়ই। আপডেট মানে কি, বা এর আগে যেটা সেটা তো বলছে মানবাধিকার কাউন্সিলের সভাতেই কিন্তু এর আগে গতকাল যেটা বলছে সেটা হচ্ছে, এটা কিন্তু সাইডলাইনের একটা মিটিং হচ্ছে। সেই সাইডলাইনের মিটিংয়ে মানে যে ছোটখাটো কোনো বিষয় না, সাইডলাইনের মিটিংয়ের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে একটা আলোচনা সভা আয়োজন হয়েছিল। সেই আলোচনা সভায় বহুজন অংশ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে পারেন, এটা ছিল এটার নাম ছিল ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ, এরকম কিছু অর্গানাইজেশন ছিল। তারপর নেভার এগেইন, পোল্যান্ডের একটা অর্গানাইজেশন ছিল। এরকম অনেকগুলো অর্গানাইজেশন মিলে এই ইয়েটা করছে, যেখানে সবাই মিলে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের সরাসরি সমালোচনা করছে তার আমলে হিউম্যান রাইটসের ব্যাপক ভায়োলেশন এবং কি বলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, এবং যেটা ওরা বলছে তার কতগুলি পয়েন্ট তারা উল্লেখ করছে, যে এখানে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, অ্যাটাক অন রিলিজিয়াস মাইনরিটিজ উপর হচ্ছে, ডিস্ট্রাকশন অফ টেম্পল হচ্ছে, ডিস্ট্রাকশন অফ শ্রাইনস হচ্ছে, সুফি শ্রাইনস হচ্ছে, এগুলো উল্লেখ। এবং এখানে একটা ইয়ে হলো, এই আলোচনা সভার মধ্যে কিন্তু একটা ইয়েও দেওয়া হচ্ছে, একটা শর্ট ফিল্মও প্রচার করা হয়েছে। যে শর্ট ফিল্ম, আমি জানি না বাংলাদেশের শর্ট ফিল্মের এই যে আপনার কি বলে সংস্কৃতি উপদেষ্টা, যে তিনি তো একের পর এক বিভিন্ন শর্ট ফিল্ম বানাচ্ছেন, আর চিফ অ্যাডভাইজারের পেজ থেকে সেটা প্রচার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানেও কিন্তু একটা শর্ট ফিল্ম প্রচার, সেখানে কিন্তু এই সকল হত্যাকাণ্ডের একটা ডকুমেন্টেশন ইয়ে করা হয়েছে। সেই ডকুমেন্টেশন এবং সেটার উপরে তারা যে আলোচনা করছে, তারা আলোচনা করে তারা যেটা কমনলি একটা স্টেটমেন্ট ইস্যু করেছেন, সেটা হলো তারা আর্জেন্ট কল দিয়েছেন সারা পৃথিবীর মানুষের প্রতি, সারা পৃথিবীর লিডারদের প্রতি, যে সাউথ এশিয়ার এই দেশটাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান রাইটসের পক্ষের লোকরা যেন এক হয়ে এই প্রতিবাদটা জানায় যে বর্তমান সরকার যা করছে সবকিছুই আসলে মানুষের উপর অত্যাচার করতেছে, এবং সেই মানুষের উপর অত্যাচার করে সীমাবদ্ধ না, সে স্বৈরাচারী মানুষের বিচার পাওয়ার স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকারকে সে কুক্ষিগত করেছে, সে মানুষের উপরে মব লিঞ্চিং করছে, মানুষের অনেক কিছু, মানে সোজা সাপটা কথা, এত কিলিং এর আগে কখনো দেখিনি। আপনি যদি এখানে পার্টিসিপেন্ট ওয়ান অফ দি লিডার্স অফ হ্যাঁ, তো তার যদি কতগুলি কোট আমি দিই, ওনার নাম হলো পাউলো কাসাকা, এক্সিকিউটিভ ডিরেক্টর সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়ামের। এটা উনি বেলজিয়ামের লোক, এবং উনি একটা কম্পারিজন তুলেছেন যে নেপাল এবং বাংলাদেশে নেপালেও ছাত্ররা অসন্তুষ্ট হয়ে সরকার পতন ঘটাচ্ছে, কিন্তু সেখানকার পরিস্থিতি কি আর বাংলাদেশের পরিস্থিতি কি, তিনি নেপালের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি টোটালি ডিফারেন্ট, এবং বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ করে উল্লেখ করে তিনি বলছেন, তার কোট আনকোট, what we have seen in Bangladesh, মানে নেপালের কথা বলার পরে বাংলাদেশ নিয়ে যখন আসছে, what we have seen in Bangladesh, that someone grabbed the power not to ensure any reform, not to ensure any democracy, but quite contrary. তিনি বলছেন একজন বিপ্লবকে ব্যবহার করে যে ক্ষমতা গ্র্যাব করছে, দখল করছে, ইউনুসকে ইঙ্গিত করে বলছেন, এবং তিনি সংস্কারের জন্য ক্ষমতা গ্র্যাব করেন নাই, তিনি গণতন্ত্রের জন্য এটা গ্র্যাব করেন নাই, কিন্তু পুরোটাই তার উল্টো কারণে উনি এটা করেছেন। তার মতে কোর্ট, it is absolutely impossible to hold free and fair election in the country where most important party is persecuted. সবচেয়ে গুরুত্বপূর্ণ দলটাকে মানে এখন উপরে অত্যাচার নির্যাতন চলতেছে, তিনি তার কোট আনকোট বলছে। প্রথমত ওইটা, তারপর আরো যে সবচেয়ে, সুতরাং এখানে বাংলাদেশে ভবিষ্যতে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আবার কোট করে কি পরিমাণ ক্ষুব্ধ ভদ্রলোক, তিনি বলছেন, ভদ্রলোক মানে কি, হি ইজ ডিরেক্ট এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়ামের। তিনি আরো বলছেন যে কোট, there is an estimation that 15 million internally displaced people, they are just running away to one place to another. তারপরে তিনি বলছেন যে from not being murdered, not being imprisoned, for not being falsely accused, এরকম মানে যারা হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচতে, কারারুদ্ধ হওয়া থেকে বাঁচতে এবং ভুয়াভাবে মানে অভিযুক্ত হওয়া থেকে বাঁচতে এই মানুষগুলো পালিয়ে বেড়াচ্ছে। মানে উনি বলছেন মানে বাংলাদেশের ভিতরেই এই মানুষগুলো ডিসপ্লেসড হয়ে গেছে, এরাই শরণার্থী, এরাই এখন নিজের দেশে শরণার্থীর মতো, কারণ তারা তাদের বাড়ি ঘরে থাকতে পারে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, তারা কারারুদ্ধ হওয়ার ভয় থেকে দৌড়ে যাচ্ছে, মার্ডার্ড হওয়ার মানে হত্যাকাণ্ডের শিকার হওয়া থেকে বাঁচার জন্য তারা দৌড়ে বেড়াচ্ছে, তারা ফলসলি অ্যাকিউজড হয়ে মব এর আওতায় পড়ার থেকে এটা করতেছে। এবং এর মধ্যে জার্নালিস্টরাও আছে, জার্নালিস্টদের বিরুদ্ধে এরকম ফলস অ্যাকুজিশন চলতেছে এবং জার্নালিস্টদেরকেও, এবং একই সঙ্গে তিনি বলছেন প্রফেসররা আছেন, পলিটিশিয়ানরা আছেন, এমন কোন শ্রেণী পেশার লোক নাই যারা এর ভিতরে নেই। তারপরে সে বলছে যে এই সিচুয়েশন সম্পর্কে তার ওপিনিয়ন দিতে বলছে, the situation is so severe and মানে আমি আসলে লিখছি তো, আমি নিজে লেখাই নিজে পড়তে পারি না, এটা আমিও পারি না। বিশ্বের কোথাও এরকম কোন সিচুয়েশন আছে বলে তার ধারণা। বাংলাদেশের সিচুয়েশনটার মতো সিচুয়েশন বিশ্বের আর কোথাও না কিনা। আমি তো জানি একদিন বন্ধু বহু দুর্যোগ কবলিত আছে, বহু জায়গায় গেরিলা ফাইট চলতেছে, যুদ্ধ চলছে, কিন্তু তার উপরে বলছে বাংলাদেশে সে হচ্ছে সবচেয়ে মোস্ট সিভিয়ার অর সিভিয়ারি হোয়াটএভার। তো এটার মতো আপনি উনি কি বলছেন এখন, এই যে দেখুন অ্যাসেসমেন্ট গুলো, এগুলো নিশ্চয়ই খুব ভালো বাংলাদেশের জন্য আসে না। তারপরে ধরেন আপনার তো এটা তো ইয়ে করলাম, আর আরো একজন বক্তৃতা দিয়েছেন পাবলো কাকাস ছাড়াও আরো 2-3 জন বক্তৃতা দিয়েছেন। আমি বক্তৃতা দিয়েছেন আর কি, তারা কথা বলছেন। হ্যাঁ, আপনার যদি ইনি আরেকজন ফ্রম সে কোথাকার, তিনিও আরেকটা কোন দেশের যেন, তিনি যেটা বলছেন যে সেটা হলো খুব, যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশন এখন চলতেছে যে একটা দেশের একজন জঙ্গিবাদ এত মাথাচাড়া দিয়ে উঠছে যে জঙ্গিবাদী এক নেতা যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং সে ঘোষণা করছে যে সে 5 মিলিয়ন হলি ওয়ার ঘোষণা করছে, সে 5 মিলিয়ন লোককে ক্যাডার হিসেবে প্রশিক্ষিত করবে, এবং সে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তো এবং তার নামও সে বলছে, এবং সে বলছে যে তাকে ফিয়ারি এবং ডিজুলেশনাল একজন ব্যক্তি হিসাবে সে ইয়ে করছেন। ওর বক্তব্য হলো যে এইটা কোনো দেশের সুস্থ মানুষে বা সুস্থ উগ্রবাদী ইয়ে ছাড়া, মানে জঙ্গিপনা ছাড়া এটা আর কি। নিজের দেশে বেশ আমি একজনেরটা কোট করলাম, তারপর হ্যাঁ একজনটা করলাম। আমার কাছে আরো অনেকগুলো আছে, এত বেশি বলতে গেলে বুঝছেন মনে হবে যেন আমি দেশের বিরুদ্ধে আমি নিজেও কথা বলতেছি। ঘটনা যা ঘটছে সেটা তো আসলে আমরা মোটামুটি আমি কিন্তু একটা আপনাকে মানে সামারাইজ যে বাংলাদেশের ইয়ে নিয়ে জেনেভাতে একটা সিরিয়াস আছে এবং ইন্টারন্যাশনাল হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, এই যে কাকাস যে লিখলে বা যেসব সমস্যাগুলো তুলে ধরলেন একদম এই চিহ্নিত করে, সেগুলোর ব্যাপারে তিনি কোনো ধরনের সুপারিশ বা পরামর্শ এই কাউন্সিলে করলেন কিনা? মানবাধিকার জাতিসংঘ ওরা বারবার বলছে যে ইন্টারন্যাশনাল ইয়ে দরকার, ইন্টারন্যাশনাল ভয়েস রেজ করা দরকার বাংলাদেশের যে জন্য ছিল, এবং ইউনুস সরকারের সাথে কথা বলা দরকার, এবং তাদের ভয়েস রেজ করা দরকার, এবং হস্তক্ষেপ দরকার। তারা হস্তক্ষেপ চেয়েছে জাতিসংঘ সহ অন্যান্য দেশের যারা
মানবাধিকার নিয়ে কাজ করেন। এন্ড বাংলাদেশে যে মানবাধিকার সংগঠনগুলো উদাও হয়ে গেল বা বিলীন হয়ে গেল, বর্তমান নদীর জলে ভেসে গেল, সরকারই আছে এরিয়া কিছু কেউ বলে নাই, এগুলো নিয়ে আলোচনা হয় নাই। সরকারে আছে, এটা ঠিক বলছেন, সরকারে আছে সবাই, এই জন্য তো মানবাধিকার পরিস্থিতি দেখতে পারে না তারা কি খারাপ। আজকেও একটু আগে দেখতেছিলাম একটা গণমাধ্যমে যুবলীগের এক নেতা কারাগারে মারা, মানে অসুস্থ হয়ে মারা গেছে। সবাই কিন্তু কারাগারে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর মারা যায়। আপনার এরকম বেশ কিছু উদাহরণ দেওয়া যাবে যে মানবাধিকার পরিস্থিতি কত খারাপের দিকে আগে। ওখানে একজন আপনার সবার পরিচিত হইতে পারেন, সেটা হলো যে ওই যে একজন বাংলাদেশি, বোধহয় বাংলাদেশি কানাডিয়ান, হাবিব মিল্লাত, সেও বক্তব্য রেখেছে, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডা। হ্যাঁ, উনিও ওখানে, কিন্তু উনিও কথা, উনি বাঙালি বোধহয় খুব সম্ভবত, উনিও কথা। তারপরে ক্রিস্টোফার জে ব্ল্যাকবার্ন, হ্যাঁ, পলিটিক্যাল অ্যানালিস্ট, সেও বলছে বাংলাদেশের জনগণ খুবই ভয়ের ভিতরে বসবাস করছে, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি। আমাদের তো আপনারা জানেন কেন যেন ভয়ের সংস্কৃতি, এখন কিন্তু তার বিরুদ্ধে তাদের আমলে যে এই সমাবেশে একটা জিনিস আলোচনা হয়েছে যে বাংলাদেশে এত নিজস্ব রিসোর্সেস থাকতো, বিদেশ থেকে কতগুলো লোক নিয়ে বাংলাদেশ চালানোর চেষ্টা করা হচ্ছে, এবং ইউনুস সেই কাজটা করছে, এবং এই জন্য ইউনুসকে তারা বাংলাদেশকে বাংলাদেশের লোকজন দিয়ে চালানোর ব্যাপারে তারা গুরুত্ব আরোপ করেছে। একেবারে এই যে বয়ের সংস্কৃতির কথা বললেন, এই বয়ের সংস্কৃতি তো আসলে সংবিধান বাবা চালু করেছিলেন, এখন নিজেরা এটা দেখতেছে। মানে এগুলো বলতে বুঝছেন আপনি এদের সম্পর্কে, যে জামাতকে নিয়ে যে বলছে, জামাত বাংলাদেশের জন্য যে তারা দে ওয়ান্ট টু ডিস্ট্রয় বাংলাদেশ, তারা বাংলাদেশকে ডিস্ট্রয় করতে চায়, এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের সকল ইনস্টিটিউশন তারা ধ্বংস করতে চায়। তারা হার্ডকোর ফ্যানাটিক ইসলামিস্ট করছে। আপনি কত ভাবে যে আপনি যদি এগুলো দেখেন যে ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগটা করছে, বুঝছেন, সেটা ওই যে কিনা বলে যে ব্ল্যাকবার্ন, সে বলছে, ইউনুসকে বলছেন, ইউনুস সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে হোয়াট ইজ সিন ইন বাংলাদেশ ইজ নাও is Yunus and students wanted to vandalize Bangladesh's foundations, বাংলাদেশের যে ভিত্তি, এটাকেই শেষ করে দেওয়ার জন্য ইউনুস এবং তার স্টুডেন্টরা চেষ্টা চালাচ্ছে, এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে আর বাংলাদেশের বিরুদ্ধে আর কথা না বলি না, এখন আমরা তো আর বলতে চাচ্ছি না, আমরা ঘটনাগুলো এখানে তুলে ধরলাম, এই ঘটনাগুলো আমরাই বোধহয় করতেছি, আসলে তা না। খুবই আপনার দর্শকরা বা আপনার শ্রোতারা নিশ্চয়ই দর্শকরা তো বলতেছেন এই অনুষ্ঠান আরো লম্বা করার জন্য, এবং আরো জানতে চান তারা। সত্যি যেটা কয়েকজন লিখছেন যে এই অনুষ্ঠানটা আজকে ভালো লাগতেছে, আর একটু লম্বা করেন, পুরো জানতে চাই আমরা। আসলে লম্বা করলে তো অনেক সময় লাগবে, পড়তে হবে, দেখতে হবে, এবং যতগুলো করা যায়। কিন্তু মাইকেল রুবিনের এই আর্টিকেলটা আসলেই খুবই মানে বিষয়, যে সরাসরি আমেরিকায় বসে আমেরিকার সরকারকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে একদম পুরো উল্টো একটা করছেন তিনি, যে শেখ হাসিনার ব্যাপারে তার মতামত তুলে ধরছেন। এখন আমেরিকা সরকার কি করে এটা আসলে দেখার বিষয়, আর এটা আমলে নেই কিনা। তার কথা তো আমেরিকা চলবে না, কিন্তু একটা মত উঠে আসছে, আমি সেটা না, সেটাই, এটা তার মতে, তার কথা তো আমেরিকা চলবে না, কিন্তু তার মতকে নিশ্চয়ই ট্রাম্প প্রশাসন এটাকে তো হেলায় উড়িয়ে দেবে না, নিশ্চয়ই তারা কাউন্ট করবে, এটা অনেকেই মনে করেন। কারণ মাইকেল রুবিনের তো যথেষ্ট, তার লেখার যথেষ্ট আছে, কি বলে, এই প্রভাব পড়ে সব জায়গায় কম বেশি। আমরা শুধু মাইকেল রুবিন কেন, এই যে মাইকেল রুবিন তো শুরুতে কেমন জাপানি পত্রিকা, আরেকদিন যে আমরা জাপানি পত্রিকা নিয়ে আলাপ করলাম, মানে সবাই তো এখন আস্তে আস্তে ওই প্রথম দিকে যা বলছিল, এখন এসে ওই জায়গায় একদম শক্ত স্ট্যান্ড নিচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যেমন আপনি দেখেন যে আমাদের এক্সট্রিম পয়েন্ট আপনি যেটাই বলেন, আসলে আপনি যদি আসেন যে এক্সট্রিম পয়েন্টটা হলো যে বাংলাদেশের একজন নাগরিকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তার নিষেধাজ্ঞা, এবং সে বাংলাদেশ চালাচ্ছে, ড্রিম টু বি দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, ড্রিম না, মানে হি ইজ ওয়ার্কিং মানে অন বিহাফ অফ মানে প্রাইম মিনিস্টার, অর মানে প্রাইম মিনিস্টারের জায়গায় একজন কাজ করতে, সেরকম একটা ব্যক্তির বিরুদ্ধে আসা। আপনি সাইফুল আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে সাইফুল আহমেদ
দুর্নীতি করছে, যেমন জঙ্গিপানা করছে, এটা অন্য জিনিস। শিবিরের এক নেতার বিরুদ্ধে দেওয়া, শিবির সংগঠনের বিরুদ্ধে দেওয়া, জামাতের এক নেতার বিরুদ্ধে দেওয়া, জামাতের বিরুদ্ধে দেওয়া, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দেওয়া আর ইউনুসের বিরুদ্ধে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন, ইউনুস সারা দুনিয়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেই কিনা যে কি বলে বয়, কি বলে ওনা, কি বয় বলে না, লাভার তার উপরে এখন সেই ওয়েস্টার্ন একজন তারপর নিষেধাজ্ঞা জারি করার জন্য, যে নিষেধাজ্ঞা মানে এই ধরনের নিষেধাজ্ঞা খুবই মানে সিগনিফিকেন্ট করে, একেবারে ইম্প্যাক্ট ফেলে ওই ব্যক্তি শুধু না, ওই দেশের উপর, সবার উপর একটা আপনি যে ইউনুসের বিরুদ্ধে এরকম একটা হয়, আপনার অ্যাজ পার্সন আপনি যখন কোথাও যাবেন, আপনার কাছে কি মনে হবে না যে কেউ জিজ্ঞেস করতে পারে, এই তোমাদের সেই কি ইউনুস যার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে, এটা জিজ্ঞেস করতে পারতেন, এবং আপনি বেকায়দা করতে পারেন। একেবারে খুব স্বাভাবিক। একেবারে একটা বিষয় আমি আবার মনে হয় হারাই ফেললাম, যেটা হচ্ছে যে আমরা একটু আরেকটা বিষয় আলোচনা করতে চাই এই সঙ্গে, যদি আপনি হন, সেটা হচ্ছে যে এই যে বিদেশিদের দিয়ে দেশ চালাচ্ছেন, বলছিলেন কি নাম ওনার, এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের জেনেভায় যিনি বলছিলেন, কানাডিয়ান নাগরিক, কি নাম জানি বলছিলেন, উনি যে বলছেন বিদেশি নাগরিকদের বা প্রথমজন যে বিদেশি নাগরিক দিয়ে বাংলাদেশ চালাইতেছেন ইউনুস। তো এই বিদেশি নাগরিকরা আবার কিন্তু বসতেছেন, আজকে আবার বসতেছেন সংবিধান বাবা, যে কোনো আপনার গণভোটের একটা কায়দা কানুন বের করতে হবে। আমি আর আজকে ভাবছিলাম কি বিপুল, আজকে এটা নিয়ে আলোচনা করব। সামনে সংবিধান বাবারা বসতেছেন, এক বাবা, ছোট বাবা, বড় বাবা, মানে হয় না, আপনি এখানে কোন ফ্যামিলিতে অনেক ভাই থাকে, তাদের যখন একটা সন্তান আসে, কিন্তু যে ছোট ভাইয়ের সন্তান না, ছোট ভাইয়ের সন্তান কিন্তু একদম জ্যাঠাকে বাবা বলে, বড় বাবা, মেজো বাবা, ছোট বাবা এরকম বলে না। এখন আমি এদেরকে সব বাবাদের একটা সংসার হিসেবে দেখতে চাইছিলাম। আমি এটা নিয়ে আজকে সিরিয়াসলি আই ওয়াজ ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট দিস, বাট when I found that one, আমি আপনাকে কিন্তু রিকোয়েস্ট করছিলাম যে আপনার প্রথম অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করেন, কিন্তু এটা আমার ইয়েতে আসছে যে ওই যে কি বলো, এটার নাম ছিল ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপের যে ইয়েটা, জেনেভা আলোচনা, ব্রিটেনের 5 জন। আমি ভাবছিলাম যে আপনার ওইখানে এটা আলোচনা হলো, আমি ওই সংবিধান বাবাদেরকে নিয়ে আলোচনা করব, কিন্তু কোথায় সংবিধান বাবারা কোথায় হারিয়ে গেল ইউনুসের। দেখেন ওইটাও কিন্তু সাবজেক্ট হলো না, সাবজেক্ট এসে পড়লো ইউনুসের উপরে। হ্যাঁ, ম্যাগনেস্কি, এটা সারা জীবন বাঙালিরা মনে রাখবে। এটা একটা, আমি সবাইরে বলি, এটা কঠিন নাম, না কঠিন না, প্রথমে মনে হইতে পারে জিহ্বাতে, আমার যেহেতু এরকম উচ্চারণ করি না সেহেতু লাগতে পারে, কিন্তু এটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার সারা জীবন মনে থাকবে, এই জন্য যে ইউনুসের উপরে এটা আরোপ করার চেষ্টা হচ্ছে। এটা হলো কি again lost it, ম্যাগনেস্কি, হ্যাঁ, ম্যাগনেস্কি, ম্যাগনেস্কি ল, এটা সার্গেই লিওনার্ভিচ ম্যাগনেস্কির নামে এটা হয়েছে। তিনি ছিলেন একজন মানবাধিকার কর্মী, একজন ট্যাক্স লয়ার। উনি রাশিয়াতে মানবাধিকার বিষয়ে কথা বলতেন, কিন্তু এক পর্যায়ে তার মানবাধিকারের কণ্ঠরোধ করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। 11 মাস পরে তাকে কাস্টডিতে। সেই জন্য আমেরিকা তার স্মরণে এই ইউএস সিনেট এবং ইউএস কংগ্রেস একটা ল পাস হয় 2012-এ। এইটার অধীনে কিন্তু আমেরিকা বহু দেশে বহু মানুষের উপরে, বিশেষ করে রাশিয়াতে এবং অন্যান্য দেশে বহুজনের উপরে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই সেই ব্যক্তিগত নিষেধাজ্ঞা। আসলে কিন্তু ব্যক্তিগত নিষেধাজ্ঞা নামটা কিন্তু ওইটা, ব্যক্তির নামে, এই জন্য অনেকে হয়তো এটাকে ব্যক্তিগত নিষেধাজ্ঞা বলে। রাষ্ট্রীয় যদি এটা মনে রাখেন যে একজন লোকের নাম, যে লোকটার নামে এটা হয়েছে, সেটা সেই লোকটার প্রতি একটা শ্রদ্ধা জানানো হবে। থ্যাংক ইউ। আমি অবশ্যই লিংক দিয়ে দিছি, অনেকে লিংক চাইছিলেন, আমি লিংকটা দিয়ে দিছি। এখন চাইলে আপনারা লিংকটা পাবেন, নিচের দিকে আছে, সব নিচে আমি লিংকটা দিছি। আশা করি, ওরে আল্লাহ, কমেন্টের ঠেলায় তো শেষ। এই যে আমরা লিংক দিয়ে দিছি বিপুলটাকে, এই যে ফার্স্ট পোস্টের লিংকটা, যেখানে অপিনিয়ন লিখছেন মিস্টার কি বলে রবিন, মাইকেল রবিন, এন্ড তার অপিনিয়ন আমরা দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন প্রশ্ন উত্তরে। আচ্ছা, এই নিয়ে তো আমরা আলোচনা করবো না। আমি আচ্ছা, যে সংবিধান বাবা তো আজকে বসছেন, আমি যে প্রসঙ্গটা তুললাম বলবেন না? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, কালকে আমরা আলাপ করতেই পারি। অলরেডি আমি 2 ঘন্টার উপরে কথা বলে ফেলছি না, এবং 2 ঘন্টা 2টা শো করলেন, তো এর মধ্যে আমার
অনেক স্টাডিও করতে হচ্ছে এটার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা লম্বা করবো না অনুষ্ঠান, মূল আলোচনা আমরা করে ফেলছি। আমরা এখন যেটা একেবারেই যে একটা কমেন্টও আমি মাঝে মধ্যে পড়ে ফেলছি, দেখাইছি, তারপরে যে একটা দেখি। বিপুল ভাই, আজ আপনাদের আলোচনা অনেক মনোযোগ দিয়ে শুনছি, যে একটা কমেন্ট করতেও ভুলে গেছি। আচ্ছা, আজ সালমান রফিক, আমি আপনার কমেন্টটা পড়ে ফেলছি। অনেকে বলছেন কমেন্ট পড়ার জন্য, আমি আসলে পড়তে গেলে ওই লেখার মানে আলোচনা মাঝখানে পড়তে গেলে ঝামেলা হয়, এই জন্য পড়ি না। আর আপনারা যার নাম দুষ্ট প্রশ্ন ভাই প্রপঞ্চ, আপনি যার কথা বলছেন আমরা তাকে নিয়ে আলোচনা করব না, সুতরাং আপনার এইটা থাকলো। বাটপারকে নিয়ে আলোচনা করা উচিত না, মিথ্যাবাদী বাটপার, সে যা করে নাই সেটা বাংলাদেশের একটা পত্রিকা করেছে, একটা পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা বাংলাদেশের মানুষকে মিথ্যা কথা প্রচার করছে, সবকিছু সে নিজেই তার বক্তব্যে স্বীকার করেছে যে সে ছিল না ওখানে, সে তার ভিডিওতে লেটেস্ট ভিডিও সে স্বীকার করেছে, এখন সে নতুন একটাতে যাচ্ছে। হ্যাঁ, তো তার মানে ওইটা ছিল একটা লেকে, আমি প্রথম দিন বলছিলাম যে এই বিপুল হি ওয়াজ অন লেক থেকে সেগুলো প্রচার করতেছে, নৌকা থেকে, কোন নৌকায় দাঁড়ায় লেক থেকে আমি বলছিলাম যে, কিন্তু প্রথম আলো এখন পর্যন্ত অব্যাহতভাবে তাকে নিয়ে লিখে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করা তো বলে না, মানুষকে মিথ্যা তথ্য দেওয়া, বিভ্রান্ত করা, সবই বললাম আর কি। এবং এটা যে কোনো পাঠক চাইলে মামলা করতে পারেন, তিনি পয়সা দিয়ে পত্রিকা কিনে মিথ্যা তথ্য পাচ্ছেন, এই অভিযোগে মামলা করতে পারেন, সুযোগ আছে নিশ্চয়ই। আচ্ছা, কইলেন আপনি মুক্তিযুদ্ধের ছবি নিয়েও বাটপারি করছেন বলে অভিযোগ আছে তার, আর এখনো সেরকমটি করবেন, তাতে দোষের কি? না ও কত বড় বাটপারি, যে কত বড় মানুষের সাথে। আপনি দেখেন, আমি আপনার এই অনুষ্ঠানে কথাটা বলবো কি বলবো না এটা বলার মধ্যে আমি দ্বিধান্বিত, তারপর আমি বলি, সে বুকের মধ্যে সারাক্ষণ একটা ছেলে মারা গেছে, হ্যাঁ, আপনি ওই ছেলেকে নিয়ে যত মিথ্যা কথা বলবেন ততই তো আপনি ওই ছেলেটাকে খাটো করতেছেন। হি ওয়াজ উন্ডেড। আজকেও আমি শেখ হাসিনার বক্তব্য শুনতেছিলাম, শেখ হাসিনা স্বীকার করছেন যে হ্যাঁ, সে রাবার বুলেটে সে জর্জরিত ছিল, বাট হি ওয়াজ নট হিট বাই এ বুলেট দ্যাট কিলড হিম। তার বাবা সেটা বলেছে, তার মাথার পেছনে ছিল, তার বাবা বলছে তার ধোয়ার সময় মাথার পেছন থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল, তার মাথায় গুলি লেগেছে। তাকে কোর্টের মধ্যে বাংলাদেশের পত্রিকার ইনফরমেশন যে কোর্টের মধ্যে প্রসিকিউটর যায়, একজন হুইল চেয়ারধারী প্রসিকিউটর যায়, তাকে বারবার বলছে যে আপনি এটা বলেন সামনে থেকে গুলি খেয়েছে, বলছে না আমি দেখছি পেছনে, আমি ধোয়ানোর সময় দেখতে পাচ্ছি। সে তার বাবা স্বীকারই করে নাই যে তাকে সামনে থেকে গুলি করা হয়েছে। সেই সাইদকে যেভাবে উনি, যেখানে আমি শেখ হাসিনার বক্তব্য শুনতে, তিনি কিন্তু তার জন্য সাইদের জন্য উনি কোনো যে তার সরাসরি রাবার বুলেট, কিন্তু সে তো রাবার বুলেটে মারা যায়নি, সে মারা গেছে গুলিতে, একদম পেছন থেকে টার্গেট করে তারা গুলি করে মারা হয়েছে। আর সেই ছেলেটাকে উনি যত বেশি এইভাবে মিথ্যা দিয়ে প্রচার করতে, তত বেশি এই ছেলেটাকে আপনি যদি সে ধরেন যা ধার্মিক ধর্ম যায়, একজন লোক মারা গেছে যে কারণে, সেটা আপনি সবসময় মিথ্যাচার করতেছেন, তার অবস্থাটা কি দাঁড়ায়? তারপর একটা ধার্মিক ফ্যামিলি বলা হচ্ছে, সেই ইসলামী ছাত্র শিবিরের সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের নেতা, সবকিছু করেছে ধর্ম নিয়ে করে, সেই ছেলেটাকে আপনি যেভাবে এক্সপোজ করতেছে, একটা ভুয়া একটা লোক, প্রতারক বাটপার, সে একটা লেকের মধ্যে, একটা ছোট্ট বোটের মধ্যে ফিলিস্তিনি পতাকা উড়াই দিয়া সে বলতেছিল যে আমি যাচ্ছি ইয়াতে ফ্লোটিলা, ফ্লোটিলা। আজকে সে তার নিজের প্রচারিত স্টেটমেন্টে সে বলেছে যে আমি প্রথমটাই ছিলাম না, এখন আমি দ্বিতীয়টা ফ্লোটিলা কনফারেন্স, আমি এখন বড় একটা জাহাজে উঠছি, তার আগেরটা তো ছোট্ট জাহাজ ছিল, এখন বড় জাহাজে উঠলো প্রত্যেকে। তার মানে যখন প্রথম সমুদ্রটা তখন সে যায় নাই, মিথ্যা কথা বলছে আমাদেরকে, তাই সে হলো দ্বিতীয় ফ্লোটিলায় জয়েন করছে, যেটা আবার ইতালি থেকে স্টার্ট করছে, এখানে আবার মিথ্যা কথা বলছে, তারটা অনেক পিছনে ছিল, এখন তারটা স্পিড বেশি, অনেক চালবাজি, অনেক মিথ্যা, মানে ড্রামা। আপনি আমাদের নির্লজ্জ একটা প্রশাসন, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধানের থেকে বলতে একটা স্টেটমেন্ট করা হচ্ছে তার নিরাপত্তা নাকি বাংলাদেশ সরকার খেয়াল রাখতেছে, বাংলাদেশ সরকার ওখানে তার নিরাপত্তা খেয়াল রাখতেছে, সব খবর তার, মানে এত হাজার সে ধরেন এই যে ফ্লোটিলায় যে মানবাধিকার কর্মীরা গেছে, তাদের নিয়ে বাংলাদেশ সরকারের কোনো রকম নাই, ওই একজনের জন্য তাদের খুব একটু মানে লজ্জাহীনতার একটা সীমা থাকা উচিত। এই যে দুষ্ট লিখছেন, প্রপঞ্চ লিখছেন, নাম বললাম না ওনার,
তিনি বলেন দেশে আবু সাইদ মুগ্ধ নিয়ে সবাই দুগ্ধ খাচ্ছে, কিন্তু তিনি তেমন সুবিধা করতে না পারায় গেঞ্জিতে আবু সাইদ প্রিন্ট করে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিলেন, যাতে দেশে গিয়ে বাটপাড়ির সুযোগ ভালোভাবে পাওয়া যায়। মুগ্ধকে স্নিগ্ধ বা মুগ্ধ যাই হোক ওর নাম, সে মুগ্ধকে কিন্তু আন্তর্জাতিকভাবে কোশ্চেন আগে, কারণ আন্তর্জাতিক প্রশ্ন উঠতেছে শেখ হাসিনা মারে নাই, বসে বললো এই যে মাইকেল রুবিন কি বলতেছে যে এটা ডিজাইন করা কাতার, আইএস এবং ওদের টাকা দিয়ে এটা হয়েছে। শেখ হাসিনা বলতে চাচ্ছে, শেখ হাসিনা তো বলছে ডিপ স্টেটের কথা, আমরা বলি ডিপ স্টেটের কথা। ডিপ স্টেটের ট্রাম্প নিজে স্বীকার করছে ওখানে টাকা দেওয়া হচ্ছে, $27 মিলিয়ন দেওয়া হয়েছিল একটা চেকের মধ্যে। 29 মিলিয়ন একটা চেক, তাহলে আর সে এটা বিশ্বব্যাপী যত প্রচার করুক, কত কাজে আসবে, সে কোথায় আছে, সে কাজে আসবে, আজও কাল হোক এগুলো এক্সপোজড হবে। ওর বাবা, মুগ্ধর বাবা নিজে বলতেছে না, ওর পিছনে মাথার পিছনে থেকে গল গল করে আসছে, শরীর থেকে না, এবং জোর করে বলাতে চাচ্ছে। দেখেন বাবা তার সন্তানের সম্পর্কে বলতেছে 5.5 ঘন্টা পরে হসপিটালে, 5 ঘন্টা পরে হাসপাতালে আছে, এবং তার বাবাকে দিয়ে আদালতে দেখেন জোর করে তার সন্তানের কথা, কেউ কিন্তু তার বাবা মা সন্তানের কথা মিথ্যে বলে নাই তো, সে বারবার কিন্তু সেটাই বলছে কি সে এইভাবে আকি। এই যে একটা অবস্থা কি ওই আদালতে বিচার হচ্ছে। আবার আমাদেরকে এই বাটপার নিয়ে আলোচনা করতে হলে আমি অত্যন্ত দুঃখ পাই। আমি এটা নিয়ে তুলছিলামই না, আমি তো একদম জানেন বাটপাররা এটাই চায়, তার নিয়ে আলোচনা করেন, আপনি আলোচনা করলে সে আরো বেশি বাটপারি করার সুযোগ পাবে, বুঝছেন, আরো বেশি সম্পর্ক হবে, বাটপাররা তারা খুঁজে বাইর করবে, কারণ আমরা আলোচনা করতেছি না, আমাদের বিরোধিতা করার জন্য হলে তো তার সাথে যোগাযোগ করবে। ইন্টারেস্টিং একটা কমেন্ট পড়ি, মজা পাবেন। যারা পাল্লা মার্কায় ভোট দিবে তাদের দুজকে যাওয়ার সম্ভাবনা বেশি, কুমিল্লার 14 গ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেছেন। মানে জামাত বলতেছে বাড়িপাল্লায় দিলে ভোট বেশ নিশ্চিত কি, তারা এটা নিশ্চিত কইরাই আপনার ভোট নিচ্ছে। যে তাদের এক নেতা দেখলাম যে মহিলাদের একটা সমাবেশের মধ্যে যায় বলতেছে, তাদেরকে অনুরোধ জানাতেছে যে জামাতে ভোট দিলে কত নেকি নাকি কায়েম হবে, কি নাকি কায়েম হবে, এগুলা বলছে, একটা ভিডিও দেখলাম। আচ্ছা, তারপরে মোটামুটি আমাদের আলোচনার মূল বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলছি। কমেন্ট কয়েকটা পড়লাম, আরেকটা কমেন্ট যারা জেবা জেরিন তিনি লিখছেন, একটা কমেন্ট লিখছে নাকি যে এই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর হুঁশিয়ারি দ্বিবেদী যে সেদিন বললেন, এটা কি ইউনূস সাহেব এবং তার মিত্ররা বুঝতে পারছেন কিনা, কারণ পাকিস্তান এখন বাংলাদেশের নাকি ঘনিষ্ঠ বন্ধু, যেহেতু পাকিস্তানের সঙ্গে ধর্মরও তারা এটা টের পাইতেছে। এগুলো খুব ডেপথ আলোচনার রাখে, হালকা আলোচনাতে আমরা করতে চাই না, মন্তব্য করি তাহলে হবেটা কি যে মনে হবে যে আমরা মানে একটা যে রাস্তায় দেখে না, ওই যে কাকাতুয়া দিয়ে চিঠি উঠায় না, উঠায় ভাগ্য দেখার মতো, আমরা সেরকম বলবো, সেটা না বলাই ভালো। ডিটেইল জিনিস বলি না, আমরা এটা নিয়ে বলি না, আমরা আসলে চাই না, কিন্তু পরে যায় সামনে অনেকগুলা বহু কমেন্ট, মানে এত কমেন্ট যে আপনাদের কমেন্ট সব দেখাতেও পারি না, তো আবার একটা দেখাইতে গেলে আপনি একটা সিস্টেম আছে, প্রত্যেকটা কমেন্ট এরকম স্ক্রিনে ওঠে, আপনি সেই সিস্টেমটা নিয়ে নিলেই হ্যাঁ, স্ক্রিনে দেখাই তো, আমি স্ক্রিনে দেখাই সবগুলো। না আপনি দেখানো না, এটা অটো উঠবে, অটো উঠবে, হ্যাঁ স্ক্রিনে অটো উঠবে, কয়েক সেকেন্ড পর চলে, 3 সেকেন্ডের পরে ইয়ে হয়ে যায়। এইটা তাইলে আমাকে জানতে হবে, এটা অটো উঠার, তাইলে কিন্তু আবার অনেক গালিগালাজ উঠে যাবে, বুঝছেন। গালি দিলে কি সমস্যা, আমি তো বুঝলাম, আপনি গালিরে ভয় পান কেন? না, ওই যে মানুষকে গালি দেওয়া তো আসলে কেমন কেমন লাগে না, একটা অনুষ্ঠানে গালি গালাজ, এই জন্য অনেকে বকেন তো, অনেকে এই জন্য আর কি। আপনি এটা কেমন কথা বলেন, আমাদের দর্শকরা খুবই ভালো, কিছু কিছু দর্শক না, কিছু কিছু দর্শক আছেন তো মাঝে মাঝে বকাবাদ করে না, পারবেন না, এটা কথা হলো আপনার সব কথা কি ঠিক, আমার সব কথা কি ঠিক, সব ঠিক হবে না। ডার্ক টাইম আমাদের নিয়মিত দর্শক, তিনি বলছেন রবিনের কথা যদি পাগল ট্রাম্প বুঝতে পারে তাতেই মঙ্গল আর কি। ট্রাম্পকে উনি এইভাবেই ইয়ে করছেন আর কি, যদি বুঝতে পারেন তাতেই মঙ্গল। আর আচ্ছা, তারপরে সবারই কমেন্ট পড়ছি। আর আপনারা কমেন্ট যখন করবেন সাবজেক্টে থাকবেন, সাবজেক্টে থাকলে কমেন্ট করলে তখন অনেক উত্তর দেওয়া যায় বা অনেক আলোচনা করা যায়। হ্যাঁ, এইটা হলো আজকের আলোচনা, খুবই প্রাণবন্ত ছিল। আমরা চেষ্টা করছি, আপনারা অনেক দর্শক আছে বহুদিন পর, আবার 12:30টার প্রোগ্রামে অনেক দর্শক, আর এটা মাঝখানে গত 1 সপ্তাহ ধরে ডাল যাচ্ছিল একবারে। তারপরে আচ্ছা, আর
আর তো দেখতেছি না। আর সবার মোটামুটি পড়ছি, সবাই ক্ষমা করবেন যদি ভুল করে থাকি। বলে যান আপনারা দেশ আজ অস্তিত্ব সংকটে। আমি ধর্মান্ধ, তিনি লিখেছেন বলে যান আপনারা দেশ আজ অস্তিত্ব সংকটে। এই আর কি। সবাইকে শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। নিশ্চয়ই আগামীকাল আবারও দেখা হবে। আজকে সাইফুল ভাইয়ের ২টা অনুষ্ঠান ছিল বিপুলটাকে, সুতরাং লম্বা সময় আমরা আগেও ১ ঘন্টা ৫০ মিনিট আলোচনা করেছি, এখনো ১ ঘন্টা। নিশ্চয়ই আগামীকাল আবারও কথা হবে, দেখা হবে এবং নিশ্চয়ই ভালো বিষয় নিয়ে আলোচনা করবো আবারও। সেই পর্যন্ত সবাইকে শুভরাত জানিয়ে শেষ করতে চাই। ভাই একটা কমেন্ট করে নেই, কারাগারে কতজন সাংবাদিক বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুপথে যাচ্ছে, তার কোনো পরিসংখ্যান আছে কি? আমরা এইটা পরিসংখ্যান ঠিক বলবো না, অনেকেই আক্রান্ত। আমরা আগের অনুষ্ঠানে মানে মিডিয়া আছে এটা নিয়ে আলোচনা করেছিলাম। অনেক সাংবাদিক অসুস্থ, আক্রান্ত এবং তাদের আদালতে তোলা হচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জামিনের জন্য যে তারা উঠবেন, জামিন তো হয় না, উপরন্তু আরো মামলায় গ্রেফতার করা হয়। এক একজনের বিরুদ্ধে ৮-১০টা হত্যা মামলা। হ্যাঁ, সুতরাং কতজন ওইরকম তথ্য সবার সাধারণ আপাতত নাই, সংগ্রহ হলে অবশ্যই জানাবো। ওকে, শুভরাত্রি সবাইকে। সাইফুল ভাই, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা, অন্যান্য জায়গায় যারা আছেন তাদের অন্যান্য সময়ের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের প্রতি আমার রিকোয়েস্ট, ব্যক্তিগত বলতে পারেন এবং আমি সবসময় এই রিকোয়েস্টটা করি, নিরাপদে থাকবেন, নিজে পরিবারকে নিরাপদে রাখবেন এবং পড়োশিকে নিরাপদে রাখার চেষ্টা করবেন, আর সর্বোপরি নিরাপদে থাকার সকল প্রস্তুতি রাখবেন।